স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে ছেলে সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য ও উন্নয়ন সহায়তা সহ অর্থনৈতিক কারণেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। গেল অর্থবছর বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির 1/4 হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শুল্কমুক্ত সুবিধার দাবি ঝুলে রয়েছে অনেক দিন ধরে। বারাক ওবামা আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটিতে এ সুবিধা আদায় সহজ হতে পারে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। যেটা আমাদের বেশিরভাগ দরকার আরএমজি সেক্টর সেটাতেই দেয়নি, তো এটা নিয়ে আমরা অনেকদিন থেকে ধ্যান দরবার করছি। এখন ওবামা নতুনভাবে নির্বাচিত হওয়ায় আমাদের মনে আশার সঞ্চার হলো। তবে অর্থনীতিবিদরা বলছেন ডেমোক্রেট দল আফ্রিকান দেশগুলোতে বেশি সুবিধা দেয়ায় বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পেতে কিছুটা সমস্যা হতে পারে। যে নির্বাচনী ইস্তেহার আছে এবং সেখানে যে বৈশ্বিক উন্নতির কথা যেখানে বলা হচ্ছে, সেখানে কিন্তু জোর দিয়ে বলা হয়েছে সাব সাহারান আফ্রিকা বা ইস্ট আফ্রিকার কথা, পূর্ব আফ্রিকার কথা। আর এই দেশগুলোই কিন্তু বাংলাদেশের বাণিজ্য শুল্ক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বা ক্যাম্বোডিয়ার শুল্ক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা। টিকফা চুক্তি ও শ্রমিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মতপার্থক্য দূর করতে হবে বলে মনে করেন তিনি। যদি কোনো ধরনের কোনো বিষয় থেকে থাকে যেটাতে দ্বিমত রয়েছে, সেই বিষয়গুলো কিভাবে সমাধান করা যাবে। টিকফা চুক্তির বিষয় রয়েছে, শ্রমিকদের অধিকারের বিষয়টি তো ওনারা তুলেছেন। তিনি বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট দেশটির অর্থনীতিকে কতটা সচ্ছল করতে পারেন তার উপরও নির্ভর করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক। উম্মন হার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জানাব পারভেজ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। প্রথমে প্রশ্ন আমরা শুরু করি যে সম্প্রতি নতুনভাবে নির্বাচিত হলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তো ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের যে মূল দাবি দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের দেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা, আপনার কি মনে হয় এই রিইলেকশনে কি সুবিধা হবে? না, ধন্যবাদ। আসলে আমেরিকা যে শুল্কমুক্ত সুবিধা, সেটা আপনারা অলরেডি ইয়ার কাছে শুনেছেন, দেবপ্রিয় দার কাছে, যে ওদের প্রায়োরিটিটা কোন দিকে যাবে। বেসিক্যালি ওরা সাব সাহারা আফ্রিকান কান্ট্রি এগুলিতেই কিন্তু ওরা বেশি করবে। এবং আরেকটা হলো যে বার্মা ইজ এ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে বার্মাটা হয়ে যাচ্ছে তাদের জন্য মোর ইম্পর্টেন্ট। হয়তো বার্মা কিন্তু খুব সম্প্রতি বারাক ওবামা ঘোষণা করেছেন উনি বার্মা সফরে যাচ্ছেন এবং ওরা এটা পেতে যাচ্ছে সম্ভবত। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু জিএসপি পাচ্ছে গার্মেন্টস ছাড়া। আচ্ছা। এবং এই জিএসপিটা হয়তো কন্টিনিউ করবে, কিন্তু গার্মেন্টসে আমার মনে হয় না যে আমরা আসলে কিন্তু ওই অর্থে পাবো। এবং এটা আমরা চেষ্টা করতে পারি, আমরা লবি করে যেতে পারি। আমরা লবিং তো আপনারা জানেন যে বিজিএমএ তরফ থেকে কিন্তু এই জিনিসটা আমরা 2000 সাল থেকে কিন্তু করে আসছি। এবং 2005 সালে রীতিমতো ওখানে একটা বিলও আনা হয়ে গেছিল, এবং 2008 সালেও কিন্তু একটা নতুন বিল আসছিল। বাট আলটিমেটলি সেটা কিন্তু ওইভাবে আমরা কাজে লাগাতে পারি নাই। বাট ওখানে আমরা ওইভাবে লবিটা করতে পারি নাই, যে কারণে এটা হয়নি। তবে আমার মনে হয় না যে বাংলাদেশ সহসা আসলে শুল্কমুক্ত পেতে পারে, যদি আমরা আমাদের একটা ট্রাম্প কার্ড ইউজ করতে পারি। কারণ প্রতিটা জিনিস এগুলি কিন্তু কমপ্লিট একটা পলিটিক্যাল উইলের উপরে কিন্তু ডিপেন্ড করে, রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, যে বাংলাদেশের সাথে আমেরিকার রিলেশনশিপটা কি, বাংলাদেশ কি দিতে পারে এবং আমেরিকা কি নিতে পারে। আমেরিকা কিন্তু কোনোদিনও তার স্বার্থ ছাড়া কোনো কাজ কিন্তু করে না, এবং এটা স্বাভাবিক, এটাই এটা বাংলাদেশও কিন্তু করবে না। সো আমেরিকার কিছু স্ট্র্যাটেজিক্যাল জিনিস কিন্তু আমেরিকা সবসময় কিন্তু চেয়ে আসছে, এবং বাংলাদেশও কিন্তু চেষ্টা করছে তার কিছুটা জিনিস অ্যাকসেপ্ট করতে। কিছু কিছু জিনিস কিন্তু বাংলাদেশ নানান কারণে কিন্তু পারে না। তারপরেও যে রিলেশনশিপগুলি, যেমন ধরেন আমরা যদি খেয়াল করি যে বারাক ওবামা উনি কিন্তু গত 4 বছর ছিলেন, এবং উনি আগামী 4 বছর আসছেন। তার মানে এটা হলো পলিসিগত কিন্তু কোনো চেঞ্জিং কিন্তু আমরা ওই অর্থে কিন্তু দেখবো না। অন দ্য আদার হ্যান্ড, ওরা যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দিচ্ছে বাংলাদেশকে কিন্তু ওরা প্রায়োরিটির মধ্যে কিন্তু রাখার চেষ্টা করছে। আমরা যদি অ্যাম্বাসেডারের দেখি আমরা, ওনারও কিন্তু একই পজিটিভনেস একটা বাংলাদেশকে ওরা চাচ্ছে। বাট ওটার সাথে যে জিনিসটা আরো একটা যে জিনিস চাচ্ছে, যেটা আমরা সামহাও রাদার অ্যাকসেপ্ট করতে পারতেছি না, সেটা হলো প্রফেসর ইউনুসের যে অ্যাকসেপ্টেবিলিটি আমার দেশের মধ্যে, এবং তাকে নিয়ে
আমরা যেইভাবে এটাকে কমপ্লিকেটেড করে ফেলছি, সেটা কিন্তু আমি মনে করি যে একটা অন্তরায় হয়ে গেছে অলরেডি। এটাকে যদি আমরা ইউজ করতে পারি, আমি তো মনে করি এটা আমাদের দেশের একটা অ্যাসেট এবং আমরা এটা ইউজ করা উচিত। ডক্টর ইউনুসকে আমরা কেন ইউজ করবো না? ডক্টর ইউনুসের মতন মানুষ দিয়ে যদি আমরা সব বেনিফিট নিতে পারি, ওয়াই নট উই ট্রাই টু টেক ইট। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সম্ভব, আর না হলে আমি মনে করি একটু ডিফিকাল্ট। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু ভয় পাওয়ারও কিন্তু খুব একটা বেশি যে কারণ আছে তা না। কারণ আমরা যদি সাম্প্রতিককালের জিনিসগুলি দেখি, আমেরিকা আমাদেরকে ডিউটি ফ্রি দেয় না, ঠিক ফাইন, গার্মেন্টস সেক্টরে দিচ্ছে না, বাট আমরা কি গার্মেন্টস সেক্টর কি পিছিয়ে যাচ্ছি? না। আমরা যদি তাকায় দেখি, আমরা কিন্তু দেখবো যে আমাদের কিন্তু গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি এবং এভারেজে আমরা 15% ডিউটি দিয়ে যাচ্ছি গার্মেন্টসে। এক্স্যাক্টলি, মানে ওভারঅল প্রোডাক্ট যেটা চায়নার চেয়েও সম্ভবত কম, অনেক নিচে। আমাদের প্রোডাক্টের উপরে ওরা 15% কিন্তু ডিউটি দিচ্ছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের গ্রোথ হচ্ছে। হ্যাঁ, সো আমরা গ্লোবালাইজেশনের দিকে যদি তাকাই, বাংলাদেশের কম্পিটিটিভনেস ইজ এ ফ্যাক্টর। বাংলাদেশ ভেরি কম্পিটিটিভ, এবং যে কোনো দেশ, আমেরিকা কিন্তু যত কিছুই করুক, আলটিমেটলি ও কিন্তু ব্যবসায়ী, এবং ও দেখবে যে ও কোথায় বেনিফিটেড হয়। ও যখন দেখে যে বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে সে বেনিফিটেড, এবং যে দেশেই বেনিফিটেড হোক না কেন সেই দেশে কিন্তু সেটা কিন্তু সে ইম্পোর্ট করবেই। সো সেই অর্থে কিন্তু বাংলাদেশের খুব একটা ভয়ের কিন্তু কোনো কারণ নাই। ধন্যবাদ জনাব পারভেজ। আমেরিকান রাষ্ট্রদূত ডান মোজেনা বেশ কিছুদিন থেকে আমাদের দেশে বিভিন্ন মিটিংয়ে বলছেন যে আর একটা শর্ত বা উনি গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে টিকফা চুক্তির কথা বলছেন। তো আপনার কি মনে হয় এই টিকফা চুক্তিতে আসলে দেশের অর্থনীতিতে কতখানি লাভ হতে পারে? দেখেন, মানে সবচেয়ে সত্যিকারের অর্থে যে গ্লোবালাইজেশন ওয়ার্ডটা যখন আসে, ইট মিনস ইটস এ ওয়ান মার্কেট। পুরো পৃথিবী কিন্তু একটা মার্কেট হয়ে গেছে, এবং যেখানে কম্পিটিটিভ হবে সেই প্রোডাক্টটাই কিন্তু সে সেল করতে পারবে। এবং এই গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর প্রতিটা দেশ দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের আশেপাশে সবার সাথে কিন্তু একটা নেগোসিয়েশন করে যাচ্ছে, কিন্তু ট্রেড নেগোসিয়েশন, এবং তারা সাপোর্টিভ একটা অ্যাকশন চলে যাচ্ছে, আইদার বায়োলেটারাল চলে যাচ্ছে, আর না হলে দেখা যাচ্ছে যে এই ধরনের সার্কের মতন দেশ, হ্যাঁ, ওদের মধ্যে একটা ডিউটি ফ্রির একটা জোনের কাজ করছে। সো আমেরিকা যখন এই ধরনের জিনিসগুলি অফার করে, আমেরিকা কেন, যে কোনো দেশ, আমি মনে করি যে বাংলাদেশের উচিত হলো এগুলি অ্যাকসেপ্ট করে নিয়ে আসা, বাংলাদেশ এগুলি সাইন করে দেওয়া। কারণ তখন কিন্তু আপনি আর কম্পিটিটিভনেস হারাবেন না, কিন্তু আদারওয়াইজ রেস্ট্রিক্টেড যে আপনি হয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য মোর এক্সপেন্সিভ হয়ে যাবে। আজকে গ্লোবালাইজেশনে কিন্তু আপনি ক্যানট স্টপ এনিথিং টুডে, কারণ আপনি এখন কম্পিউটার খুললেই আজকে আপনি বুঝতে পারতেছেন কোন দেশে কোন প্রোডাক্ট কখন দরকার এবং কোন প্রাইসে দরকার, এবং কে কখন দিতে পারবে। এখন সেটার উপরে যদি এখন আপনি আবার ট্যাক্স ইম্পোজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কিন্তু আবার এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। কিন্তু যখন দেখা যাবে যে ওগুলি ডিউটি ফ্রি হয়ে যাচ্ছে, আপনার এক্সচেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনি ওটা কিন্তু কম্পিটিটিভনেসটা আপনি কিন্তু ধরে রাখতে পারতেছেন। আপনি যদি না করেন আর কিন্তু করতেছে, সে কিন্তু আপনাকে এইটা দিবে না, কিন্তু আপনি ইউ আর লুজিং ইউর মার্কেট কম্পিটিটিভনেস। সো আমরা অনেক কিছু ভয় পাই। আমরা ভয় পাই এর জন্য যে বাংলাদেশ আবার কোনো কিছু হারায় ফেলায় কিনা। আমেরিকা তো অনেক কিছু নিয়ে আসবে, সার্ভিস সেক্টরে চলে আসবে, অমুক সেক্টরে চলে আসবে। আমি তো মনে করি যে বাংলাদেশের যে ইয়ুথ, এই ইয়ুথটা কিন্তু ভেরি কম্পিটিটিভ। আমরা এইখানে বসে এত অর্ডের মধ্যে থেকে আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারছি প্রতিটা প্রোডাক্ট নিয়ে, যেই প্রোডাক্টই আমরা লঞ্চ করি না কেন, ইভেন আইটি বেলায়ও আমি যখন দেখি আমাদের ছেলেপেলেরা বিদেশে কিন্তু এখন অসম্ভব রকম অ্যাকসেপ্টেবল যে ওদের কম্পিটেন্সি নিয়ে, এবং ওদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে যেই পারতেছে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার জন্য যেটা অপরচুনিটি হবে সেটা হলো যে আমার এখানে কিন্তু আমি টেকনিক্যাল নো হাউতে এবং ইনভেস্টমেন্টের দিক থেকেও কিন্তু আমি আরো কম্পিটিটিভ হতে পারবো, এবং আমি কিন্তু আরো এক ধাপ আগাবো, আমি কিন্তু পিছাবো না। আমার কিন্তু হারানোর কোনো কিছু নাই, বিকজ বাংলাদেশের সবচেয়ে বিরাট রিসোর্স হলো হিউম্যান, এবং যেটা পৃথিবীর অনেক দেশে নাই, এবং অনেক অপরচুনিটি আসবে যেটার কারণে কিন্তু আমার এখানে এই হিউম্যান রিসোর্সের ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। সো ওয়াই নট উইল সাইন ইট। ইয়েস, আমাদের কতগুলি জায়গায় সতর্ক থাকতে হবে। যেমন এখনকার দিনে স্পেশালি আজকে যদি আমি আমেরিকার কথা বলি,
democratic government কিন্তু they are always pro worker, so it means the compliance will be a very big issue. Right. Yeah, Compliance is very human important. rights will be a very big issue. Yes, আমরা সেই জায়গাগুলা একটা স্টেজ ধরে যে নেক্সট 10 ইয়ার্স আমরা কি সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা আমরা গ্রাজুয়ালি ওগুলোকে ইমপ্রুভ করব। জি জনাব চৌধুরী, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। সময় হলো একটা বিরতি যাবার, আমরা আলোচনা করছি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের সাথে। কথা বলছি আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই আমরা। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আমরা আজ কথা বলছি আজকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। আমাদের সাথে কথা বলছেন আমাদের স্টুডিওতে বসে বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জনাব পারভেজ, আপনাকে স্বাগত আরেকবার। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম টিকফা চুক্তি নিয়ে, এবং আপনি বলছিলেন এর জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে, আমরা কোন দিকটা নজর দেব, আপনি যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, যেমন ধরেন টিকফাতে একটা জিনিস হলো, আমি যেটা বলছিলাম যে লেবার ইস্যু, কারণ ডেমোক্রেট গভর্নমেন্ট কিন্তু অলওয়েজ লেবার ইস্যুটাকে কিন্তু সামনে হাইলাইট করবে, এবং আমি মনে করি যে এই ইস্যুটা এখন কিন্তু গ্লোবালাইজড হয়ে যাচ্ছে। ইটস নট ইন আমেরিকান অনলি দ্য কেস, এটা ইউরোপও কিন্তু আস্তে আস্তে আসছে। সো আমরা কিন্তু এটা অলরেডি গার্মেন্টস সেক্টর কিন্তু অলরেডি এটা কিন্তু অ্যাড্রেস করছে, এবং আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্টগুলি হচ্ছে। যে জিনিসগুলি সরকারের তরফ থেকে করা উচিত সেটা হলো যে এই যে লেবার ইস্যু এবং কমপ্লায়েন্স, এই জিনিসটাকে অ্যাড্রেস করতে গেলে আমাদের একসাথে বসে কিছু কাজ করা উচিত। যেমন বাংলাদেশের যে কালচার, এই কালচারটাকে কিভাবে আমরা কমপ্লায়েন্সের মধ্যে যুক্ত করতে পারি, কারণ প্রতিটা এখনো কিন্তু স্ট্যান্ডার্ড যেগুলি আনা হচ্ছে সেগুলি কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকান স্ট্যান্ডার্ডে আসতেছে, অথবা ওদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক না। ফর এক্সাম্পল, টয়লেটের মধ্যে টাইলস দেওয়া, কারণ আমার দেশে কিন্তু আমরা টয়লেটে কিন্তু পানি ইউজ করি, টাইলস থাকলে কিন্তু আমি পিছলে পড়ে যাবো, আমার ছেলেমেয়েরা। হ্যাঁ, এই যে কালচারাল ইস্যু, আর একটা ওয়ার্কারকে একটা ছোট্ট করে একটা বকা না দিলে কাজ হয় না, এটা কিন্তু আমার দেশের কালচার। এখন এখানে যদি আমি ওকে বাবারে সোনারে বলি, এটা কিন্তু কাজ হবে না। সো আমরা যদি এগুলিকে একটা সুন্দর একটা কমপ্লায়েন্স পেপার রেডি করে দেন আমরা সেটা ওদেরকে সাবমিট করি এবং আমরা ওগুলিকে ফলো করে আগে আসি, আমি মনে করি ইটস নট অ্যাট অল এ প্রবলেম, এবং আমরা কিন্তু অলরেডি সেভাবে কাজ করছি। সো এটা আমি মনে করি ইটস নট এন ইস্যু। অ্যানাদার ইস্যু কি? অ্যানাদার ইস্যু হলো গুড গভর্নেন্স। ইয়েস, এটা আমরা তো ডেমোক্রেটিক কান্ট্রি এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ রুলিং। সো আমি মনে করি যে এখানে হলো একটা মানে আমার পলিটিশিয়ানদের, আমার পলিটিক্যাল লিডারদের, ইট ইজ দেয়ার গুড উইল, এবং আমি তো মনে করি যে ওনারাও চায় যে গুড গভর্নেন্সটা কিন্তু আসুক, প্রত্যেক কিন্তু এটা নিয়ে কথা বলছে। সো আমরা যদি 2-3টা জিনিস একটু অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু টিকফা চুক্তিটা বাস্তবায়ন করা কোনো মামলাই না, এবং আমাদের অবশ্যই কিন্তু এই ধরনের চুক্তিগুলিতে কিন্তু এখন চলে যাওয়া উচিত, নাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। আজকে বাংলাদেশ মনে করতেছে যে আমার অনেক অপরচুনিটি, আমার অনেক লেবার সস্তা, লুক ইনটু দা বার্মা, এখন কিন্তু প্রত্যেকে অ্যাড্রেস করতেছে কিন্তু বার্মা। আমার জিনিস কিন্তু ওখানে আস্তে আস্তে শিফট হয়ে যাবে কিন্তু, এবং একবার শিফট হলে সেটা কিন্তু রিকভার করা ইজ নট সো ফান। সো উই শুড নট বি আইসোলেটেড, আমাদের আইসোলেটেড হওয়া উচিত না, কারণ প্রত্যেকটা দেশ, ইন্ডিয়ার মতন দেশে পর্যন্ত আজকে এগুলি সাইন করে বসে থাকতেছে, থাইল্যান্ড থেকে আরম্ভ করে কম্বোডিয়া সব। আমি কেন আইসোলেটেড হবো? আমি আইসোলেটেড হওয়া উচিত না, আমার ইমিডিয়েটলি এগুলির মধ্যে কিন্তু ঢুকে যাওয়া উচিত। সো ওভারঅল আমি মনে করি যে এই ধরনের যতগুলা চুক্তি আছে, ডিউটি ফ্রি বলেন, বায়োল্যাটারাল বলেন, টিকফা বলেন, সবগুলি বাংলাদেশ কিন্তু এখন পজিটিভলি এগিয়ে যাওয়া উচিত, এবং উই আর পজিটিভ প্রোঅ্যাক্টিভ নেশন। কিন্তু বাংলাদেশ কিন্তু আনফরচুনেটলি ইজ এ ভেরি প্রোঅ্যাক্টিভ নেশন। এটা কিন্তু আমরা সব ফিল করি কিন্তু, যে আমরা সহজে কিন্তু নেগেটিভ কোনো জিনিস নেই না। একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে টিকফা নিয়ে যখন কথা হয়, সরকার একটা সময় ড্রাফট তৈরি করেছিল, এবং গত সাম্প্রতিক সময় যখন হিলারি ক্লিন্টন দেশে এসেছিলেন তখন এক ধরনের কথা হয়েছিল, যদিও চুক্তি ফাইনালি হয়নি। তো সরকারি পর্যায়ে থেকে কখনো কি আপনাদের সাথে ব্যবসায়ীদের সাথে এখন আলাপ করা হয়েছে, বা কোনো ফর্মাল বা ইনফর্মাল মিটিংয়ে? এগুলি কিন্তু আলাপ করা হচ্ছে। এখন হয় কি যে কিছু কিছু জিনিস আছে এগুলো পলিটিক্যাল উইলের ব্যাপার, কিছু জিনিস আছে যে আপনি ইনফরমেশন নিতে পারেন, নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে দেন ইউ হ্যাভ টু গো ফাস্ট। কারণ একবার যখন আপনি ইমপ্লিমেন্টেশনে চলে যান, তখন কিন্তু প্রত্যেকে কিন্তু এটাকে ফলো করবে, এবং এটা কিন্তু গভর্নমেন্টের এই জায়গাটায় গভর্নমেন্টকে কিন্তু মানে ইনডিসিসিভ হলে হবে না, কিন্তু ও কিন্তু ডিসিশন নিতেই হবে যে উইচ ইজ গুড ফর দ্য নেশন।
টেম্পোরারি মনে হবে যে এটা দেশের জন্য ভালো না, বাট ইন এ লং টার্ম Long run. যেটাই বেটার হবে সেটাই কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্টের তরফ থেকে এগুলি করে নিয়ে আসা উচিত, এবং এটা থেকেও না করবে না। ধন্যবাদ জনাব পারভেজ। আমি ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমাদের দর্শক পাঠিয়েছেন জামাল হোসেন পলাশ। উন্নত তুলা গার্মেন্টস শিল্পের জন্য অপরিহার্য, তার উপরে এবং বাজারজাত করার জন্য আপনারা কিছু করছেন কিনা এই বিষয়ে? উন্নত তুলা গার্মেন্টস শিল্পের, বাট অবশ্যই তুলা আমরা আসলে আমাদের দেশে তৈরি সম্ভব না, বাট উনি হয়তো একটা প্রশ্ন করেছেন আর কি, যে বাংলাদেশে যদি আমরা গ্রো করতে পারি এটা তো সবসময় আমাদের জন্য ডিজায়ারেবল, কারণ আমরা তো সব ইম্পোর্টই করি, লোকাল অ্যাভেলেবল হলে কেন যাবে না। বাট বাংলাদেশকে কোঅপারেটিভ ভিত্তিতে যদি না যায় এবং একটা লং টার্ম ভিশন যদি গভর্নমেন্টের তরফ থেকে না আসে, তাহলে কিন্তু আসলে এটা কমার্শিয়ালি ইট ইজ এখনই এবং ভায়াবল হবে না। আমার মনে হয় সেই উত্তরটা পেয়েছেন আমাদের দর্শক জামাল হোসেন পলাশ। জনাব চৌধুরী, আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, যে যেটা বলা হয়ে থাকে যে ওবামার এই রিলেকশনে সার্বিকভাবে আমেরিকার অর্থনীতি ভালো হবে এবং ওভারঅল বিশ্বের অর্থনীতি স্টেবল হবে দাঁড়াবে। তো বিশ্বের আমেরিকার অর্থনীতি ভালো হবে মানে বিশ্বের অর্থনীতি ভালো হবে, আবার সেই অর্থে বাংলাদেশের অর্থনীতি ভালো হবে। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু এটা আসলে ওর ওবামার জয়টাকে আমি কিন্তু খুব পজিটিভলি দেখি, কারণ আমরা দেখলাম যে এই রিসেন্টলি আপনি দেখেছেন যে অক্টোবরেও কিন্তু আমেরিকার এমপ্লয়মেন্ট রেট কিন্তু হাই হয়ে গেছে, ওদের আনএমপ্লয়মেন্ট কমে আসছে এবং ইকোনমি কিন্তু একটু চাঙ্গা হচ্ছে। আমেরিকার ইকোনমি চাঙ্গা সাথে সাথে আমরা দেখলাম যে চায়নাও কিন্তু ইজ ভেরি হ্যাপি, কারণ তার যে অপোনেন্ট রমনির কিছু কিছু কমেন্টে চায়নাও কিন্তু ওয়াজ রিয়েলি নার্ভাস। অফকোর্স দুইটা তো দুই পার্টি, একটা হলো ডেমোক্র্যাট, একটা হলো রিপাবলিকান এক ধরনের অ্যাটিটিউড হবে, সেটাতে মিডল ইস্টও কিন্তু আশঙ্কা করছিল, ভয় পাচ্ছিল, ইরানের মতন দেশও কিন্তু ভয় পাচ্ছিল। তার মানে এটা হলো যদি রমনি আসতো তাহলে একটা টেম্পোরারি হইলেও একটা কিন্তু ক্রাইসিস কিন্তু সবাই ফেস করতো, সবাই নার্ভাস অবস্থায় কিন্তু থাকতো। একটা দুইটা বছর যদি প্রত্যেকে নার্ভাসও থাকে, এটা কিন্তু ইম্প্যাক্ট ইজ এ লং টার্ম হয়ে যেত। সো এখন যেহেতু এটা কন্টিনিউশন আছে, প্রত্যেকে যখন কনফিডেন্স ফিল করতেছে, আমি মনে করি যে ওয়ার্ল্ড ইকোনমি উইল বি কামিং আপ উইথ দ্য রিসেশন ভেরি ভেরি ফাস্ট। আজকে স্পেনও বলতেছে যে ওরা 2012-তে তাদের হয়তো গ্রোথ হবে না, বাট 2013-তে 2014 থেকে তারা কিন্তু গ্রোথ এক্সপেক্ট করতেছে, এবং 2013-তে তারা কোনো ফান্ড আর নেওয়ার দরকার হবে না। তার মানেটা কি, এভরিবডি হ্যাজ এ ফিলিংস যে তাদের ইকোনমি ইজ কামিং আপ ইন এ শেপ। সো ইট ইজ এ ভেরি গুড সাইন, কারণ আজকে 5টা বছর হয়ে গেছে আমরা কিন্তু রিসেশনের মধ্যে কিন্তু পার হচ্ছি, এবং এটা কিন্তু এখন উঠে আসা উচিত। আর একবার যখন ওয়ার্ল্ড ইকোনমি চাঙ্গা হয়, তখন আমাদের মতন দেশ, বাংলাদেশের মতন দেশগুলি কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়ে যায়, কারণ তখন কিন্তু প্রোডাক্টের রিকোয়ারমেন্ট বাড়ে এবং আমাদের মতন তখন লোকগুলার তখন কাজের পরিধি বাড়ে, ইভেন ম্যান পাওয়ার, তখন দেখা যাবে যে ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টও কিন্তু বাড়বে, আমাদের কিন্তু ম্যান পাওয়ারও কিন্তু তখন বাইরে অনেক যাওয়া শুরু করবে। সো ওভারঅল আমি মনে করি যে ইট ইজ এ ভেরি ভেরি পজিটিভ ফর দ্য হোল ওয়ার্ল্ড এবং ফর বাংলাদেশ শিওরলি। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন শেষ করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে স্যান্ডিতে যে সুপার স্টর্ম স্যান্ডি হলো, এটা গার্মেন্টস শিল্পের কতখানি ক্ষতি হলো মনে হলো অর্ডারের ক্ষেত্রে? আমাদের হাতে সময় খুব একটা বেশি কিন্তু ওরকম ইম্প্যাক্ট করে না। আসলে বাংলাদেশ কতটুকু এক্সপোর্ট করে? বাংলাদেশ করে হলো আমেরিকা ইম্পোর্ট করে হলো $64 বিলিয়ন ইয়ারলি, এবং তার অনলি 8% বাংলাদেশ থেকে ওরা ইম্পোর্ট করে, এবং তার অল্প কিছু সংখ্যক হলো আপনার নিউ ইয়র্ক আর নিউ জার্সিতে, রেস্ট অফ দ্য স্টেট তো অন্যভাবে যায়। সো ইট ইম্প্যাক্টটা ইজ এ ভেরি ভেরি স্মল প্র্যাকটিক্যালি, এটা ওদের জন্য ইজ এ রিয়েলি একটা এক্সপেন্সিভ, হ্যাঁ, বাট ওভারঅল বাংলাদেশের জন্য ইটস নট দ্যাট ব্যাড। সো আমি মনে করি যে বাংলাদেশের এখন উচিত যে অপরচুনিটিটা ওবামা সরকার এসে, ওবামা ইজ অলওয়েজ সফট ফর বাংলাদেশ, এবং আমাদের এটাকে কাজে লাগাতে হবে। আমরা বসে না থেকে আমরা কাজে লাগাবো, উই হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। ধন্যবাদ জনাব পারভেজ, আপনার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুন গস্তের মধ্যে, সাথেই থাকবেন আমাদের সাথে, দেখা হবে আবারও।